নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প রক্ত। খুব চমৎকার একটি ছোট গল্প। গল্প শুরুর আগে আমার দু একটি কথা। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর শুনতে থাকুন নিয়মিত নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প রক্ত। ওয়ার্ড বয়টি বলল, খেয়ে ফেলুন। আমার সামনে দু হাতে 2 গ্লাস গ্লুকোজ গোলানো জল ধরে সে দাঁড়িয়েছিল। ডক করে গ্লাস দুটি নিঃশেষ করে আবার তার হাতে ফিরিয়ে দিলাম। যিনি ক্লিনিকের চার্জে ছিলেন সেই প্যাথোলজিস্ট বললেন, ঘড়ি দেখুন, ঠিক 2 ঘন্টা পরে রক্ত নেওয়া হবে। 2 ঘন্টা? বিরক্তির গলায় শুধলাম ওকে। উনি নৈবক্তিক গলায় অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, হ্যাঁ ঠিক তাই। 2 ঘন্টা সময় ওইখানে বসে নষ্ট করতে হবে ভেবেই অস্বস্তি লাগতে লাগলো। আজ অনেক দিন হয়ে গেছে সেই 2 ঘন্টা, অনেক ঘন্টা, অনেক দিন, মাস বছর পেরিয়ে এসেছি। কিন্তু পেছন ফিরে তাকালে মনে হয় ভাগ্যিস সেদিন 2 ঘন্টা ওখানে বসেছিলাম, নইলে শাকচুদের সঙ্গে পরিচিত হতাম না কখনো, ওদের সম্বন্ধে কিছু জানতে পেতাম না। ওইখানে বসে থাকতে থাকতে একটু পরে 4 জন গুন্ডা প্রকৃতির লোক একই সঙ্গে সেই এয়ার কন্ডিশন ক্লিনিকের দরজা ঠেলে ঢুকল। কাউন্টারে একজন ক্যাশিয়ার টাকা পয়সা জমা নিচ্ছিলেন, অন্যজন রক্তের রিপোর্ট টাইপ করছিলেন। তাদের দুজনেরই এই লোকগুলোকে দেখে চমকে উঠবার কথা ছিল, কারণ ওই পরিবেশে ওই সময় ওই লোকগুলোকে একেবারেই মানা ছিল না। কিন্তু ওরা একবার চোখ তুলে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলেন। বুঝলাম ওরা ওদের চেনা লোক। পার্টিশনের ভেতর থেকে একটি ভারী গলা ওই লোকগুলোকে উদ্দেশ্য করে বললেন, একজন করে ভিতরে এসো তোমরা। সেই গলার স্বর শুনে মনে হলো এই লোকগুলোর কোনো নাম নেই, পরিচয় নেই, ওরা এক ভিন্ন জগতের প্রাণী যেন। এমনকি গায়ে কোনো নম্বর বা দাগও নেই। কয়েক মিনিটের মধ্যে ওরা এক এক করে ভেতরে গেল এবং এক এক করে ফিরে এলো। কনুইয়ের উল্টো দিকে হাতে শিরায় 1 টুকরো করে তুলো গুঁজে। বুঝলাম রক্ত দিয়ে এলো ওরা। 4 জন একসঙ্গে হতে আবার যেমন দলবদ্ধ হয়ে এসেছিল তেমনি দলবদ্ধ হয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল, একটিও কথা না বলে। ওদের মধ্যে একজন লুঙ্গি পরেছিল, কাঁধের কাছে অনেকখানি ছেঁড়া, একটা নীল টুইলের শার্ট তার ঊর্ধ্বাঙ্গে। কিন্তু তার চোখ জোড়ায় চোখ পড়লে চোখ ফেরানো সম্ভব ছিল না। লাল টকটকে বাঘের চোখের মতো চোখ। তারা অদৃশ্য হলে আমি ফিসফিস করে ওয়ার্ড বয়কে শুধলাম, এরা কারা? ওয়ার্ড বয় বলল, ডোনার। মানে রক্ত দেয়, দিয়ে পয়সা রোজগার করে। পয়সার জন্য রক্ত দেয়? হ্যাঁ, আজ তো শনিবার, রেসের মাঠে যাবে ওরা আজ। ওই লুঙ্গি পরা লোকটার নাম কি? নিয়মিত রক্ত দিয়েও ওই রকম গুন্ডার মতো চেহারা ও রাখে কি করে? চোখের দিকে তাকালে মনে হয় গিলে খাবে। ওয়ার্ড বয় হাসল, বলল, ওরা ওরকমই। ও গুরুদেব, ওর নাম শাকচু সিং,
ও গুন্ডা সর্দার। কত পায় রক্ত দিয়ে? যতবার দেয় ততবার 26 টাকা। তবে সাকচু অনেক বেশি, কারণ ওর নেগেটিভ। নেগেটিভ মানে? আমি বললাম। ওয়ার্ড বয়টি বলল, মানে নেগেটিভ গ্রুপের রক্ত। ও, কিন্তু এতেই চলে যায়? রোজ তো আর রক্ত দিতে পারে না। রোজ দেয়ও না, মাঝে মাঝে দেয়। বাদ বাকি সময় পকেট মারে, ছিনতাই করে, মদ খায়, লোকের পেটে চাকু চালায়, কি না করে। তারপরই বলল, আপনার পকেটে হাত দিয়ে দেখে নিন একবার, সব ঠিকঠাক আছে তো? তাড়াতাড়ি মুখ পকেটে হাত দিয়ে দেখলাম। প্রেসক্রিপশন, টাকা সব বুক পকেটেই রেখেছিলাম। না, ঠিকঠাকই আছে। বসে থাকতে থাকতে 2 ঘন্টা হয়ে গেল। রক্ত দিলাম আমিও, পরীক্ষার জন্যে। পয়সা নিয়ে নয়, দিয়ে। তারপরে বেরিয়ে এলাম। ওই লোকগুলোর কথা, শাকচুর কথা তারপর ভুলেই গিয়েছিলাম। কাজে কর্মে নিজেদের নানান ধান্দায়। আমার ছোটবেলার বন্ধু পরিতোষের স্ত্রী রমার হাটে সাংঘাতিক অসুখ। রমার মতন এমন সুন্দরী মেয়ে বড় একটা দেখা যায় না। যেমন চেহারা, তেমনই নম্র, শান্ত, মিষ্টি স্বভাব। অথচ এমন মেয়েকে ভগবান এমন কঠিন অসুখ দিয়েছে কেন পাঠালেন ভেবে পেতাম না। 3 বছর হলো বিয়ে হয়েছিল, ছেলে মেয়ে হয়নি, হবার সম্ভাবনাও ছিল না হাটের ওই অবস্থায়। স্বামী স্ত্রী দুজনেই ওরা আড্ডা মারতে খুব ভালোবাসত। প্রতি রবিবার সকালে আমার আড্ডাখানা ছিল ওদের বসবার ঘর। প্রথম সকালে বসবার ঘরে কাপের পর কাপ চায়ের সঙ্গে আড্ডা জমত। তারপর খাওয়া দাওয়ার পর শোবার ঘরে আমরা 3 জন পাশাপাশি শুয়ে গল্প করতাম। শেষ বিকেলে ঘুমিয়েও পড়তাম। ছাড়াছাড়ি হতো সেই সন্ধ্যের মুখে চা খাওয়ার পর। রমা বলতো, আপনার একটা বিয়ে না দিলে আমাদের দাম্পত্য জীবনের প্রাইভেসি বলতে কিছুই থাকবে না। তাই তো দেখতে পাচ্ছি, স্বামীকে যে রবিবারেও একটু একলা পাবো তারও কি উপায় আছে? আমি হাসতাম, বলতাম, আমার বন্ধুর মতো কৃতি ছেলেকে বিয়ে করে আপনার হার্ট অকেজ। আমাকে যে বিয়ে করবে সে তো হার্ট ফেল করেই মারা যাবে 3 দিনের মধ্যে। রমা হাসত উত্তরে। আমার হাসিটি ছিল ভারী বুদ্ধিদীপ্ত আর মিষ্টি। পরিতোষ বর্তমানে আইবি ডিপার্টমেন্টের অফিসার। ওর কাজের কোনো সময় অসময় ছিল না, ছিঁড়ি চাঁদও ছিল না। যখন তখন যার তার বাড়িতে হানা দিতে হতো। হানা দিয়ে অনেক সময় নিজেদের এবং কিছু সময় যাদের বাড়ি হানা দিত তাদেরও অহেতুক বিব্রত করত। রমা এই নিয়ে হাসাহাসি করত। পরিতোষ বলতো, আইপিএসদের সকলকেই এই আনপ্লেজেন্ট কাজের মধ্যে দিয়ে যেতে হয় জীবনের কোনো না কোনো সময়। উপরতলায় উঠবার সিঁড়ি কি সব সময় মোজাইক টাইলসের হয়? এক বৃহস্পতিবারে ফোন পেলাম পরিতোষের কাছ থেকে যে রমার অবস্থা হঠাৎই বিপজ্জনকভাবে খারাপ হয়ে গেছে। নার্সিংহোমে রিমুভ করেছে কাল, ক্রিটিক্যাল কন্ডিশন। শনিবার সকালে ওর অপারেশন হবে। এছাড়া নাকি আর কোনো উপায় ছিল না। কলকাতার খুব নামজাদা নার্সিংহোমে ভর্তি করেছে রমাকে। বাঁচা মরা একেবারে ভগবানের হাতে। কলকাতাতেও এরকম অপারেশন নাকি বড় একটা হয় না, হচ্ছে তাই হই হই পড়ে গেছে পুরো নার্সিংহোমে, এমনকি ডাক্তার মহলেও। রমাকে দেখতে গেলাম সেদিনই অফিস ফেরতা। ওকে নার্সিংহোমের দুধ ছাতা বিছানায় উঁচু বালিশে ফেলান দেওয়া অবস্থায় আরও সুন্দর দেখাচ্ছিল। ও চাঁপা ফুল ভালোবাসে, খুব ভালোবাসে। ওর জন্যে চাঁপা ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম। রমা ফুলগুলো নিয়ে বলল, রবিদা, এবার আপনাকে বিয়ে করতেই হবে, আমার জন্যে নয়।
বলেই পরিতোষের দিকে চেয়ে বলল, ওর জন্যে। আপনার বউ যেন আপনাদের দুজনেরই হয়। আমার অনুরোধ, পাণ্ডব হবেন আপনারা। পরিতোষ চাপা ধমক দিল। ঘর ভর্তি রমা ও পরিতোষের আত্মীয় স্বজনেরাও ছিলেন। তারাও বিব্রত হলেন। আমি বললাম, আমি বাইরে আছি, কেমন? যাওয়ার আগে দেখা করে যাব। নার্সিংহোমের করিডোরে দাঁড়িয়ে ভাবছিলাম, প্রত্যেক মানুষেরই হৃদয় থাকে, কিন্তু রমার মতো নরম, সহানুভূতিশীল, সংবেদনশীল মেয়ের হৃদয় নিয়ে কাটাছেঁড়া কেন? ভগবান লোকটার সেন্স বলে কোনো পদার্থ নেই? শনিবার ছিল, অফিস ছুটি নিলাম। সকাল 7টার মধ্যেই নার্সিংহোমে এসে হাজির হলাম। পরি তো স্বাভাবিক কারণে খুব নার্ভাস হয়ে পড়েছিল, আমিও হয়েছিলাম, কিন্তু ওকে বল দেওয়ার জন্যে ওই নিজে তার প্রমাণ দেবার চেষ্টা করছিলাম। অপারেশন আরম্ভ হবে সকাল 8টায়, শেষ যে কখন হবে ঠিক নেই। এই অপারেশনে নাকি 10-12 ঘন্টা লাগে। নার্সিংহোমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিতোষ বলল, একটা খুব গোলমাল হয়েছে বুঝলি। ওর গলার স্বরে চিন্তা ঝরে পড়ল। আমি বললাম, কি? রমার ব্লাড নেগেটিভ গ্রুপের। যদিও এখানে ওদের স্টক আছে, তবুও যদি কম পড়ে। আমার রক্ত পরীক্ষা করালাম, পজিটিভ, রমার সঙ্গে মিলবে না। আমি বললাম, আমারটাও পরীক্ষা করে নিতে বলো। পরিতোষ মনে মনে খুশি হলেও একটু সংকোচের সঙ্গে বলল, তুই রমার জন্য রক্ত দিবি? যদি অনেক রক্ত লাগে। পরিতোষ জানে না, রমা পরিতোষের স্ত্রী বলে আমার যেমন আনন্দের শেষ নেই, দুঃখেরও না। আজ রমার জীবন সংশয় না হলে আমি কখনো বুঝতে পারতাম না হাসি ঠাট্টা আড্ডার মধ্যে দিয়ে কোন মুহূর্তে কেমন করে যেন রমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। আজ সকালে রমার জন্য কিছুমাত্র করতে পারার সম্ভাবনাও আমাকে মনে মনে দারুণ খুশি করে তুলেছে। আমি দেখতে ভালো না, সাধারণ চাকরি করি, চাল চুলো নেই, কিন্তু আমি তো বদলে কিছু চাইনি রমার কাছ থেকে, শুধু ভালোবাসতেই চেয়েছি। ভালোবাসা বোধটা যে এত গভীর, এত গাঢ়, নিজের রক্তের চেয়েও গাঢ়, এই মুহূর্তের আগে কখনো যেন বুঝতে পারিনি। আমার রক্ত পরীক্ষা করলো ওরা। আমার কেবলই মনে হচ্ছিল আমার গ্রুপ যেন নেগেটিভ হয়, যেন রমার জন্যে, রমার কারণে আমি রক্তশূন্য হয়ে নীল হয়ে যেতে পারি। হঠাৎ এমন ভাবনাতে নিজেই আশ্চর্য হয়ে গেলাম। আজকের পৃথিবীতে উঁচু ঘোড়ায় চড়ে খোলা তলোয়ার হাতে নিয়ে শিভালরি দেখাবার কোনো উপায় নেই। পুরুষের পুরাকালীন সহজে দৃশ্যমান সমস্ত শিভালরি আজ এমনই ছোট ছোট টুকরো টুকরো সুনজাতি সুঞ্জ ক্ষণস্থায়ী ও ক্ষণজন্ম অনুভূতিতে ছড়িয়ে গেছে। যখন সেই অনুভূতি শরিক হই নিজেরা, তখনও যেন বুঝতে পারি না যে এই অনুভূতিকেই ব্লো আপ করলে আমি এই কেরানি রবি সেনী, টকবগানে ঘোড়া ছুটানো, প্রবল প্রতাপান্বিত, বর্মাবৃত মহাবল যোদ্ধাতে রূপান্তরিত হয়ে যাব। আমার রক্ত পজিটিভ, রমার কোনো উপকারেই আমি আসব না। পুরা কালটাই ভালো ছিল। অপারেশন আরম্ভ হলো। রমার হৃদয়, আমাদের সকলের হৃদয়, সার্জেনের হৃদয়, প্রত্যেকের হৃদয় ঘড়ির সেকেন্ডের কাঁটার সঙ্গে লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো, চলতেই লাগলো। রক্ত, রক্ত চাই, রক্ত। মেলা 12টা বাজলো দেখতে দেখতে। অপারেশন শেষ হবে কিনা এবং হলেও কখন শেষ হবে তা এখনো জানবার উপায় নেই। সার্জেন টাকা নেননি, নেবেন না। এই অপারেশনটা তার পৌরুষের পরীক্ষা। এও এক রকমের শিভালরি। ভেতরে কি যে হচ্ছে আমরা জানি না, শুধু জানি যে জীবন ও মৃত্যুর মধ্যবর্তী আঙিনায়
ওর শোবার ঘরের আর বসবার ঘরের মধ্যেকার চওড়া বারান্দারই মতো। শান্তিনিকেতন মোড়া পেতে রমা বসে আছে ওর নিয়তির নির্দেশের অপেক্ষায়। ঘড়ি দেখলাম 2:30। অন্য শনিবার হলে রমা বলতো, এবার চলুন তো মশাই, খেয়ে নেবেন। আপনার জন্য কি আমার বরের গ্যাস্ট্রিক আলসার হবে? পরিতোষ মিনিটে মিনিটে সিগারেট খাচ্ছে। এটাও কি একরকমের সিভালরি, নাকি সিভালরি দেখাবার, কিছুমাত্র না করতে পারবার গ্লানি থেকে মুক্ত হবার পথ? ওর আঙুলগুলো হলুদ হয়ে পুড়ে গেছে। বললাম, কি করছিস কি? ও বিড়বিড় করে বলল, হ্যাঁ, কিছু তো করতেই হয় একটা। মাঝে মাঝে অপারেশন থিয়েটারের দরজা খুলছে। সাদা অ্যাপ্রন পরা অ্যাসিস্ট্যান্ট একটাই শব্দ ছুঁড়ে মারছেন আমাদের দিকে, রক্ত রক্ত। বারে বার আমরাও দৌড়ে যাচ্ছি, এক এক বোতল করে রক্ত কিনে আনছি। নার্সিংহোমে 8 বোতল নেগেটিভ রক্ত ছিল, সব শুদ্ধ। ওরা বললেন আরও রক্তের দরকার হলেও হতে পারে, এখন থেকেই বন্দোবস্ত করুন। পুরো কলকাতা শহর ঢুঁড়েও চট করে নেগেটিভ রক্ত পাওয়া মুশকিল। পরিতোষ ব্যাংক থেকে অনেক টাকা তুলেছে। মুখ পকেট ভারী ডাকায়, বেদনায় আর চিন্তায়। আমার 2 হাতের পেশি ও ঘাড়ের পেশি ফুলে উঠেছে উত্তেজনায়। রক্ত চাই, নেগেটিভ। এখন আমি মানুষ খুন করতেও পারি, রমাকে বাঁচানোর জন্য রক্ত চাই। পরিতোষ বলল, একটা ট্যাক্সি নিয়ে ব্লাড ব্যাংকে যাবি? গাড়িটা রেখে যা, কখন কি হঠাৎ দরকার হয়। আমি হঠাৎ বলে উঠলাম, সাকচু সিং। পরিতোষ অবাক, অবাক আর বিরক্ত গলায় বলল, সে কে? আমি উত্তর না দিয়ে বললাম, দাঁড়া। বলেই দৌড়লাম। পরিতোষ বলল, টাকা নিয়ে যা। আমি বললাম, টাকা আছে, আমিও কাল টাকা তুলেছিলাম। দৌড়তে দৌড়তে মনে মনে বললাম, তুই না হয় বড় লোক, আমি না হয় গরিবই, কিন্তু রমা কি আমার কেউই নয়? তোর বউ বলেই কি তোর একার? সমস্তটুকু রমাই কি তোর? আমার কি একটুও নয়? আমাকেও কিছু করতে দে পরিতোষ, প্লিজ প্লিজ পরিতোষ। এটা আমার আনন্দ। তোর বা রমার কাছ থেকে যা পেয়েছি, যা পাই, তাতেই আমি সুখী। এটা পাওয়ার ব্যাপার নয়, দেওয়ার ব্যাপার। আমাকে ভুল বুঝিস না ভাই। রমার জন্য কিছুমাত্র করতে পারলে বড় ভালো লাগবে আমার। নিজেই বললাম, নিজেই শুনলাম। পরিতোষ জানতেও পেল না। ভাগ্যিস পেল না, পেলে লজ্জিত হতাম। ট্যাক্সিওয়ালা বলল, কাহা? আমি চমকে উঠলাম। বললাম, সাকচু সিং। কিয়া? ট্যাক্সিওয়ালা ধমকালো আমাকে। আমি বললাম, পার্ক স্ট্রিট। সেদিনও ক্লিনিকে ক্যাশিয়ার বাবু, টাইপিস্ট বাবু কাজ করছিলেন। আমি ঝড়ের মতো নরজা ঠেলে ঢুকলাম। ওদের ঠিকানা জানেন? ক্যাশিয়ার বাবু পেন্সিল হাতে শামুকের মতো ধীরে ধীরে একটা বিলের টোটাল লিখছিলেন। আমি ধমকে বললাম, ক্যালকুলেটর কেনেন না কেন আপনারা? ক্যাশিয়ার বাবু চোখ তুলে তাকাতেই বললাম, ওদের ঠিকানা? কাদের? উনি বিরক্ত রাগী গলায় বললেন। বললাম, সাকচু সিং, সাকচু সিংয়ের ভীষণ দরকার। আমার বেএখতিয়ারের ধমকে উনি চটে গেলেন। বোধহয় দিতেন না। টাইপিস্ট বাবু আমার চোখে তাকিয়ে ব্যাপারটার গুরুত্ব বুঝলেন। ঠিকানাটা পেলাম, মেঘবাগান। ট্যাক্সি, মেঘবাগান। সাকচু সিং নসির উঠোনের মধ্যে কাটিয়াতে হাঁটুর উপর লুঙ্গি তুলে বসে একটা নেড়ি কুকুরকে কুলে নিয়ে আঠালি বাজছিল। নড়াম করে দরজা পড়তেই বলল, কোন বে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই, এই কাউরত কি জান বাঁচানা হ্যাঁ। সাকচু সিং অনেকক্ষণ
পূর্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকলো, তারপর হাসলো, অদ্ভুত হাসি। বলল, तुम गलत गली में आया यार, यहाँ जान लेने का मामला लेके आया, कारो जान बचाने का नहीं। আমি বললাম, आपका खून नेगेटिव, एक जवान खूबसूरत औरत की जान बचाना है, बड़ो भारी ऑपरेशन चल रहा है। সাকচু সিং একটা বড় আঠালি কুকুরটার ঘাট থেকে ক্যাজুয়ালি তুলে খাটিয়ার পায়ায় আরও ক্যাজুয়ালি টিপে মারল। ঘন কালো রক্ত বেরোলো আঠালিটা শরীর থেকে। ওর আঙুলেও রক্ত লাগলো। সাকচু সিং আঙুলটা আমার দিকে তুলে বলল, खून सिर्फ खून ही होता है, उसमें खूबसूरती का सवाल क्या? सभी खून लाल होता है, मर्द की, औरत की, कुत्ते की, खटमल की। बोलना, चलिए मेहरबानी करके चलिए, टैक्सी खड़ा है। সাকচু সিং আমার অহেতুক আত্মবিশ্বাস হয়তোবা ধৃষ্টতাও দেখে আমার দিকে কিছুক্ষণ অবাক চোখে চেয়ে থাকলো। তারপর বলল, সচমুচ জান কা সওয়াল? বললাম, সচমুচ। সাকচু মুখ নিচু করে কি যেন ভাবল, তারপর বলল, তব চলিয়ে। আমি বললাম, কিতনা রুপয়া? সাকচু সিং এক গ্লাস কালো আবিরের মতো আমার মুখময় ঘৃণা ছুঁড়ে দিয়ে বলল, मैं आदमी हूँ, जानवर नहीं। নার্সিংহোমে সাকচু সিংকে নিয়ে ফিরে আসতে আসতে ভাবছিলাম, দিনের মধ্যে কত রক্তই চোখের সামনে নষ্ট হয়। মাছের রক্ত, খাসির রক্ত, ডাস্টবিনে ফেলে দেওয়া ন্যাপকিনে লেগে থাকা রক্ত। পৃথিবীতে এত রক্তারক্তি, কিন্তু রমাকে বাঁচাবার জন্য রক্ত পাওয়ার এত অসুবিধে। ভাবলাম, রমার মতো যারা অসামান্য তাদের বোধ হয় এরকম আনকমন নেগেটিভ রূপে রক্ত দিয়েই পাঠান ভগবান। নার্সিংহোমে পৌঁছে প্যাথোলজি ডিপার্টমেন্টে বললাম, ডোনার এনেছি। ওরা মুখ চুন করে বসেছিলেন। সব রক্ত শেষ হয়ে গেছে। পরিতোষ পাগলের মতো ছুটে গেছে রক্তের খোঁজে। প্যাথোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সাকচু সিংকে দেখে সামনেই বললেন, ডোনারের ডিজিজ টিজিজ নেই তো? সাকচু সিং বলল, नहीं नहीं, मेरा खून सच्चा है, मैं सच्चा हूँ। রক্ত পরীক্ষা হলো, নেগেটিভ। কিন্তু তারপরেই উনি বললেন, এখনো কত বোতল রক্ত লাগবে কে বলতে পারে? ও একা দেবে কি করে? মরে যাবে তো। সাকচু সিং হাসল, বলল, মেরি মত। তারপর একটু চুপ করে থেকে স্বগতোক্তির মতো বলল, মেরি মত ইতনি আসানি সে নেই। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, লিজিয়ে খুন, কিতনা চাইয়ে? সাকচু সিং এর রক্তে দেখতে দেখতে বোতলটা ভরে উঠতে লাগলো। ঘন কালচে রক্ত, ঘন কালচে লাল রক্ত। গুন্ডা বদমাসের রক্তের রং কি আলাদা ভাবছিলাম আমি। এমন সময় পরিতোষ দৌড়ে এসে ঢুকল। দু বগলে 2 বোতল রক্ত। হাঁপাতে হাঁপাতে বলল, আর পাওয়া গেল না, যাবেও না। পরক্ষণে সাকচু সিংকে দেখে আমার দিকে চেয়ে নাক সিঁটকে বলল, এ কি, এ রক্ত? এই রক্ত রমার শরীরে যাবে? এই রক্ত রমার শরীরে যাবে? এমনভাবে বলল কথাটা যেন সাকচু সিং রমার শ্লীলতাহানি করেছে। সাকচু সিং শুয়ে শুয়ে রক্ত দিতে দিতেই বলল, खून सब बराबर होता है साहब, गरीबों अमीरों बदसूरत खूबसूरत सभी का बराबर। পরিতোষ শক্ট হলো কথাটা শুনে। বোতল দুটো পৌঁছতে গেল অপারেশন থিয়েটারে। সেখান থেকে খবর নিয়ে ফিরল, আরও রক্ত হলে ভালো হয়। 1 বোতল রক্ত দিয়ে উঠে বসলো সাকচু সিং। বলল, जरूरत होगी तो फिर लीजिएगा, मैं तैयार हूँ, जान कबूल।
তারপর আমার দিকে ফিরেই ফিসফিস করে বলল, आपसे और वही खूबसूरत मरीज से मोहब्बत है ना? क्यों जी, दूसरा कोई रिश्ता? আমি তাড়াতাড়ি এদিক ওদিক চেয়ে নেতিবাচকভাবে মাথা নাড়লাম। ও বলল, बेफिक्र रहिए, मैं भागेगा नहीं। आज तक खून तो कितना बर्बाद किया, मगर आज मेरा खून का बड़ी इज्जत मिला। এমন সময় পরিতোষের এক বন্ধু ক্লিনিকে ঢুকে সাকচু সিংয়ের দিকে তাকিয়ে পরিতোষকে ইশারায় বাইরে ডাকলো। আমার সন্দেহ হতে আমিও বাইরে এলাম। পরিতোষের বন্ধু পুলিশ অফিসার, স্থানীয় থানার লোক, আমাকে বললেন, একে পেলেন কোথায়? গত 3 মাস গরু খোঁজে খুঁজে বেড়াচ্ছি, একে তো আমি অ্যারেস্ট করব। পরিতোষ বলল, ডোন্ট বি সিলি, রমার জন্য আর কত রক্ত লাগবে কে জানে। রমার কারণেই যতক্ষণ ওকে দরকার ততক্ষণ ওর রক্ত চুষে নেওয়া যাক, তারপর বেরোলেই অ্যারেস্ট করিস। রমা বেঁচে উঠলে প্রমোশনের খাওয়ার নেমন্তন্ন করতে ভুলিস না। আমি ভিতরে গিয়ে সাকচু সিংয়ের পাশে বসলাম, কিন্তু কি করব, আমার কি করা উচিত বুঝতে পারছিলাম না। সাকচুকে ক্লান্ত দেখাচ্ছিল। বললাম, क्या थक गया? नहीं, ठीक ही है। পরিতোষের বন্ধুর মুখটা দরজার কাছে একবার ফুটে উঠেই সরে গেল। আমি জানি ও বাইরেই থাকবে, ওর প্রমোশন আটকে আছে এই কাছে। আমার সেই মুহূর্তেই হঠাৎই মনে হলো যেন এই রুক্ষ পুরুষ অশিক্ষিত সাকচু সিংকে আমি নরম মিষ্টি সুশ্রী শিক্ষিতা রমার চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসি। চিরদিনই যেন বেশি ভালোবেসে এসেছি। ক্লিনিকের দরজা দেওয়ালে যেন সব মিলিয়ে গেল। আমার মনে হলো আমি যেন সেই পুরাকালেই ফিরে গেছি, যে যুগে মঙ্গল গ্রহের মাটি খুঁড়ত না মানুষ, হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে জানতো না। সেই যুগে আমি আর সাকচু সিং দুটো পাশাপাশি সাদা ঘোড়ায় খোলা তলোয়ার হাতে নিয়ে ধুলো উড়িয়ে জোরে ছুটে গিয়ে পরিতোষকে তরোয়ালের এক কোপে কেটে ফেলে রমাকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে ঘোড়ায় তুলে টক বগিয়ে বুক ফুলিয়ে ফিরে আসছি। পরিতোষের বড় শালা দরজা খুলে এসে আমাকে উত্তেজিত হয়ে বললেন, অপারেশন সাকসেসফুল, খুব সম্ভব রমা বেঁচে যাবে এ যাত্রায়। বলেই সাকচু সিংয়ের রক্তের বোতলটা উনি নিয়ে গেলেন রমার জন্যে। আমি জানতাম যে রমা বেঁচে যাবে, আগে থেকেই জানতাম। ভাবলাম আমি, ভেবে একটা শুঁয়োপোকার মতন নিজের উপরই নিজে ঘৃণায় বেঁকে গিয়ে সাকচু সিংয়ের দিকে একটা সিগারেট এগিয়ে দিলাম, বড় ভালোবাসার সঙ্গে, গভীর কৃতজ্ঞতার আঙুলে। সাকচু সিং যখন সিগারেটটা ধরালো, যখন আগুনটা এক লাফে নিচে নামতে লাগলো, তখন আমার মনে হলো যে সিগারেটটার সঙ্গে আমি আমার হৃদয়ের মধ্যে যা কিছু শুদ্ধ, পবিত্র, সৎ উৎপাদন ছিল তার সব কিছুর সঙ্গে কোনো কটুগন্ধ তামাকেরই মতো অতি দ্রুত পুড়ে যাচ্ছি। ভাবছিলাম সাকচু সিং ভুল বলেছিল, একেবারেই ভুল। রক্তে রক্তে অনেকই তফাৎ। শেষ হলো আজকের গল্প, শ্রী বুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প রক্ত। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন আমাকে এই চ্যানেলে, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।